ছাত্রছাত্রী বন্ধুরা দেখো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এখানে যে কোষে দেখি 15.2, এই কোষে দেখি 15.2 এর যে ভিএসএ আর এসএ টাইপ যে প্রশ্ন আছে সেগুলো আমরা সমাধান করব। দাগ নম্বর হলো 11 আর 12। ওগুলো সমাধান করব। এর আগে আমরা বিভিন্ন অধ্যায়ের সমাধান করে দিয়েছি। তোমাদের দ্বিতীয় পর্যায়ে যেগুলো প্রয়োজন, এর আগে যেগুলো আছে সেগুলো আমরা করে দিয়েছি। তোমরা যদি সেই অধ্যায়গুলো দেখে নিতে চাও সেগুলো দেখে নিতে পারো, ঠিক আছে, করে দেওয়া আছে। সেগুলো তোমাদের আই বাটনে দেওয়া থাকবে, একটা প্লে লিস্ট আকারে দেওয়া থাকতে পারে বা এমনি ভিডিও দেওয়া থাকতে পারে আই বাটনে, বা ভিডিও শেষে সেগুলো তোমরা দেখে নিও। দেখো, আজকে যেটা আমরা শুরু করব, পাশে কিন্তু বইটা রাখবে, তাহলে সুবিধা হবে তোমাদের। প্রথম যে অঙ্কটা আছে দেখো, প্রথম অঙ্কটা আছে 11 দাগে, 11 এ 1 দাগ, এমসিকিউ। এগুলো সবই 11 এর দাগে সব এমসিকিউ আছে। প্রথম যে অঙ্কটা আছে সেটা হলো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। দেখো ছবিটা কি আঁকা হয়েছে দেখে নাও। ছবিটা কিন্তু আঁকতে হবে, আঁকলে তবে সুবিধা হবে। ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে, তাই ও কেন্দ্রীয় বৃত্ত দেখো, ও কেন্দ্রীয় বৃত্ত থেকে ও কেন্দ্রীয় বৃত্ত, বৃত্তের কেন্দ্রটা হলো ও, ঠিক আছে। সেখানে বহিষ্ঠ একটা বিন্দু এ থেকে বৃত্তের থেকে ওই বৃত্তের উপরে একটা স্পর্শ অঙ্কন করা হয়েছে, যেটা বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে। এই বি বিন্দুতে স্পর্শ করেছে, তাই এ বি সাধারণ স্পর্শক। আর ওবিটা হয়েছে 5 সেমি, ওবিটা দেওয়া হয়েছে 5 সেমি, আর এও দেওয়া হয়েছে 13 সেমি। এ বি দৈর্ঘ্য বার করতে বলেছে, এ বি দৈর্ঘ্য। দেখো, এটা করতে গেলে কী করতে হবে দেখে নাও। স্পষ্টতই যে যদি দেখতে পাচ্ছি, দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ওবি, ছবি থেকেই বোঝা যাচ্ছে ওটা ওবিটা হলো ব্যাসার্ধ বৃত্তের, তাই তো। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ওবি এবং এবি হলো স্পর্শবিন্দু বিতে অঙ্কিত স্পর্শক। এবিটা হলো স্পর্শক, বিতে অঙ্কিত স্পর্শক। তাহলে আমরা জানি কি, যে বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই স্পর্শবিন্দু ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তাহলে ও এ বি একটা সমকোণী ত্রিভুজ হবে, যার অতিভুজটা হবে ও এও বা ও এ, যাই হোক। এখন ওই ও এ বি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাই? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য থেকে। তাই সেখান থেকে এও স্কোয়ার সমান হয়ে যাবে ও বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, ঠিক আছে। আমাদের দরকার কোনটা? এ বিটা দরকার, তার এ বি স্কোয়ার সমান তাহলে এও স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার। সেখান থেকে এবারে এও মানে কত দেওয়া আছে? এও দেওয়া আছে 13 সেমি, ও বিটা হচ্ছে 5 সেমি, সেটা বসিয়ে দেবো। 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তাহলে ওরা হবে কি বর্গ সেমি হবে, তাই তো। স্কোয়ার যদি তার বর্গ সেমি, তাহলে সে বিয়োগ করে যেটা আমরা পাবো সেটা হলো যে 144 বর্গ সেমি, এটাই পাবো। অতএব তাহলে কী হবে? এ বি সমান হয়ে যাবে 12 সেমি। মানে এ বিটা 12টা কেন? এখানে এ বি স্কোয়ার তো 44, তাহলে এ বিটা প্লাস মাইনাস 12 হয়। আর সেই জন্য যেহেতু এটা বাহুর দৈর্ঘ্য, সেই জন্য মানে বাহুর দৈর্ঘ্য সবসময় ধনাত্মক হয়, তাই লিখে দেওয়া হয়েছে গ্রেটার দ্যান 0, তাই 12 প্লাস 12টা নিতে হবে। তাহলে এ বির দৈর্ঘ্য পেয়ে গেলাম 12 সেমি। তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে, যে অপশান 4টে ছিল তার মধ্যে এর দাগ, অবশ্য উত্তরটা হবে এ, ঠিক আছে। এই ছিল প্রথম অঙ্কটা। আশা করি বুঝতে পেরেছ। এইভাবে কিন্তু করবে, এইভাবে করতে হবে। অনেকে লিখে, এই যে আমি যেগুলো লিখেছি এগুলো লেখার তো প্রয়োজন, না হলে ওয়েবেটা কী করে সমকোণী ত্রিভুজ কি না ত্রিভুজ সেটা কী করে বুঝবে, বা যুক্তিগুলো দিতে হবে। তো এগুলো না দিলে কিন্তু হবে না ঠিকঠাক। এইভাবেই করবে। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে, পরবর্তী অঙ্কটা কী বলেছে? দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বিন্দুতে স্পর্শ করে। এ সিবি এর পরিমাপ। দেখো তোমরা এখানে বলতে পারো এইগুলো তো সব তো এই এমসিকিউর ক্ষেত্রে এতটা কিন্তু লিখতে হয় না। এমসিকিউ শুধুমাত্র পাশে এইগুলো হচ্ছে রাফের কাজ, রাফে করে নিয়ে উত্তরটা বসে দিলে হয়। এমসিকিউর ক্ষেত্রে এতটা কথা, কিন্তু যদি এই প্রশ্নটা তোমাদের সংক্ষিপ্ত 2 নম্বরের প্রশ্ন পড়ে, তখন তো এগুলো করে দেখাতে হবে। সেই জন্য আমি সেইভাবেই, মানে যেভাবে অঙ্কটা করতে হয় সেইভাবেই করে দিলাম। যার এমসিকিউ হলে সেটা করবে না, রাফে করে নিয়ে সবটি ওটা করে দেবে, আর এমনি পড়লে এইভাবে করবে। বুঝে গেল? এইটা ব্যাপার।
তাহলে 2 নম্বর যে প্রশ্নটা বলেছে দেখো সেই অনুযায়ী ছবি আমাদের দুটো বৃত্ত বলেছে দেখো, পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ বাইরে বাইরে স্পর্শ করেছে, বহিঃস্পর্শ, ঠিক আছে, বহিঃস্পর্শ বলে এটাকে, বহিঃস্পর্শ করেছে। এবার এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। এটা সাধারণ স্পর্শক, এটা এ আর বি বিন্দুতে স্পর্শ করেছে, বৃত্ত দুটির স্পর্শ করে। এবার এসিবি এর পরিমাপ চেয়েছে, এসিবি এই কোণটার মাপটা কত হবে সেটা জানতে হবে, এসিবি। এবারে এখানে আমি ধরে নিয়েছি বৃত্ত দুটির কেন্দ্র পি ও কিউ, তাই এখানে বলে দেওয়া হচ্ছে পি ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে এবি হলো বৃত্ত দুটির সাধারণ যদি স্পর্শক হয় তাহলে এসিবিটা হবে 90 ডিগ্রি। এটা হলো একটা সূত্র আছে, ঠিক আছে, এটা প্রমাণ করা যায়, এসিবিটা কী করে 90 ডিগ্রি হলো সেটা প্রমাণ করা যায়। সেটা যেহেতু এখানে প্রয়োজন নেই, এখানে শুধু ওটা জানতে চাই যে এসিবিটা কত ডিগ্রি, সেহেতু শুধুমাত্র উত্তরটা এখানে হয়ে যাবে ডির দাগ 90 ডিগ্রি, তাই তো, এখানে আর বিস্তারিত বলা হলো না, এসিবিটা 90 ডিগ্রি। এইভাবে মানে এই অঙ্কটার ক্ষেত্রে এইভাবে করবে, ঠিক আছে, বুঝে গেল এই ধরনের অঙ্কর ক্ষেত্রে। কেননা এই এসিবিটা যে 90 ডিগ্রি বার করতে গেলে সেটা অনেকটা বড়, মানে তার জন্য 1 নম্বর বা 2 নম্বরের অঙ্ক নয় সেটা, মানে এটা যেহেতু এটা অপশানের অঙ্ক বলে এখানে এটা দিয়েছে, মানে এটা মনে রাখতে হবে যে ওইটা হলে ওরা এই কন্ডিশান হলে ওই এসিবিটা 90 ডিগ্রি হবে, এইটাই। আচ্ছা, এবারে পরবর্তী যে অঙ্কটা দেখো, 3 নম্বরের যে অঙ্কটা কী আছে বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, আর ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, ও বিন্দু থেকে বলেছে 13 সেমি দূরত্বে পি, মানে ওপিটা তাহলে 13 সেমি, পি একটি বিন্দু। আর পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে পি কিউ ও পি আর। তাহলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে? 4টে অপশান দেওয়া আছে, তার মধ্যে কোনটা হবে বার করতে হবে, ঠিক আছে। এটা 60 বর্গ সেমি, 30 বর্গ সেমি, 120 বর্গ সেমি, 150 বর্গ সেমি। এটা কীভাবে করবো দেখে নাও। এখানে যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে অঙ্কিত বৃত্তের দুটি স্পর্শক যেহেতু পি কিউ ও পি আর ও কিউ ও আর হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাই তো। তাহলে আমরা কি বলতে পারি, অতএব ও কিউ লম্ব পি কিউ হয়ে যাবে, ও কিউ ব্যাসার্ধটা, আবার ও আর লম্ব পি আর হয়ে যাবে, এবং পি কিউ আর পি আরের দৈর্ঘ্যটা সমান হবে, কারণ দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, মানে কোনো বিন্দু থেকে যে দুটো স্পর্শ অঙ্কন করা তাদের দৈর্ঘ্য সমান, এটা আমরা জানি, তাই তো, মানে আমরা সূত্র মানে এর একটা উপপাদ্য আমরা পড়েছি, এটা সমান হবে। তার অতএব ও কিউ পি আর ও আর পি হলো সমকোণী ত্রিভুজ হবে, মানে এটা সব দিক থেকে সর্বসম হয়ে যাবে, সব দিক তাদের এদের বাহু দুটো সমান, মানে অনুরূপ বাহু দুটো সমান, অনুরূপ কোণগুলো সমান, ঠিক আছে। তাই এটা সর্বসম সমকোণী ত্রিভুজ। সর্বসম মানে ওই ত্রিভুজের ক্ষেত্রফল যে ও কিউ পি ত্রিভুজের ক্ষেত্রফল যা ও আর পি ত্রিভুজের ক্ষেত্রফল তাই, এটা আমাদের প্রয়োজন লাগবে। তাহলে অতএব কী পাচ্ছি দেখো, ও কিউ পি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি ওপি স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার সমান ও পি কিউ স্কোয়ার, তাই তো, ও কিউ পি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এটা কেন করছি দেখো, আমাদের পি কিউটা দরকার, পি কিউর মান আমাদের তো একটা এর মানটা দরকার, ঠিক আছে, আমাদের জানতে চাইছে যে এইটা, হ্যাঁ পি কিউটা দরকার কেন সেটা পরে বুঝবো। দেখো কারণ আমার ওই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে, ক্ষেত্রফল বার করতে হলে ভূমি ইন্টু উচ্চতা দরকার, যদি সমকোণী ত্রিভুজ তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা, আর ভূমিটা হচ্ছে ওই পি কিউ, তাই পি কিউর মানটা এখানে দরকার, তাই এখানে পি কিউটা বার করে নেওয়া হচ্ছে। ও কিউ পি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী পাচ্ছি, ও পি স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, পিতে করা উপপাদ্য অনুযায়ী, তাই তো, মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটাই। তাহলে পি কিউ স্কোয়ার সমান কী পাবো, ওপি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। ওপির মান কত দেওয়া আছে দেখো, ওপি 13 সেমি দেওয়া আছে, আর ও কিউটা 5 সেমি দেওয়া আছে, তাই 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার এটা বর্গ সেমি হয়ে যাবে। তার মানে এটা এখান থেকে আমরা চলে আসবে 144 বর্গ সেমি, মানে পি কিউটা 12 সেমি, বাহু দৈর্ঘ্য যেহেতু গ্রেটার দেন 0 হয় তাই এটা 12 সেমি, প্লাস মাইনাস না হয় শুধু 12 সেমি হয়ে গেল, পি কিউটা 12 সেমি পেয়ে গেলাম। এবারে আমরা পি কিউ ও আর এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের ক্ষেত্রফল বার করবো। চতুর্ভুজের ক্ষেত্রফল মানে তো দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল, এই যে চতুর্ভুজটা, তাই না, এই ক্ষেত্রফল যোগফল।
ছবিটা দেখলে বুঝতে পারবে। তাহলে সেজন্য লেখা হয়েছে ওই ও কিউ ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস ও আর ত্রিভুজের ক্ষেত্রফল। আর ও কিউ ত্রিভুজের ক্ষেত্রফল ও আর ত্রিভুজের ক্ষেত্রে এটা দুটো তো সর্বসম ত্রিভুজ, তো দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাই সেটা সমান 2 ইন্টু ও কিউ পি, আর যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নিয়েছি। আর ও কিউ ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, আর ভূমিটা হচ্ছে পি কিউ, আর ও কিউটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে, লম্ব যেটা, একটা বৃত্তের ব্যাসার্ধ যেটা, তাহলে 2 ইন্টু হাফ হয়তো। আর পি কিউর মান তো 12, আর ও কিউর মান তো দেওয়া আছে, ও কিউর মান দেওয়া আছে 5 সেমি, তাহলে 12 ইন্টু 2 ইন্টু 1 তো এটা কেটে যাবে, কেটে গিয়ে 12 ইন্টু 5 তাই মান 5 12 60, 60 বর্গ সেমি হয়ে যাবে উত্তর, ঠিক আছে। তাহলে উত্তরটা কী হয়ে গেল? এ, উত্তর এ। বুঝা গেল? এইভাবে কিন্তু করতে হবে, মানে 2 নম্বরে পড়লে। বুঝা গেল? এই হচ্ছে ব্যাপার। এবার পরবর্তী দেখো অঙ্কটা, 4 দাগে দেখো যে অঙ্কটা আছে, বলেছে দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও একটা 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাহলে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? দেখো এই বৃত্ত, এই একটা বৃত্ত, এটা বৃত্ত, এটা 5 সেমি ব্যাসার্ধ, এটা 3 সেমি, এরা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে এখানে, মানে বাইরে। তাহলে এদের মধ্যে দূরত্ব, কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে এর ব্যাসার্ধ যোগফল হয়ে যাবে, তাই সেটাই করা হয়েছে, কিছুই নয়। তাহলে সেই লেখা আছে, দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, তারা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাই বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে বৃত্ত দুটি ব্যাসার্ধের দৈর্ঘ্যের যোগফল, তার যোগ করে দেখা 8 সেমি। বোঝা গেল? বেশ। তারপর অঙ্কটা দেখো, দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি আর 2 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাই বৃত্ত দুটি কেন্দ্রের মধ্যে দূরত্ব কত? দেখো এটা কী হবে, এটাকে দেখো পরস্পরকে অন্তঃস্পর্শ, ছবিটা হবে এইরকম, অন্তঃস্পর্শ করেছে মানে এই যে বড় বৃত্তের ব্যাসার্ধটা এইটা, এখান থেকে এই পর্যন্ত টোটালি, আর ছোটো বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে এইটুকু, তাহলে এদের মধ্যে দূরত্ব কত? এর কেন্দ্র এই, এর কেন্দ্র এই, দূরত্ব কত? এইটুকুটা, মানে বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে এই ব্যাসার্ধ বিয়োগ দিলে এটা পেয়ে যাবো, তাই তো? তাহলে সেটাই হবে, দেখো তাই লেখা হয়েছে এখানে। এখানে কী লেখা হয়েছে? দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি ও 2 সেমি এবং তারা পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, অতএব বৃত্ত দুটি কেন্দ্রের মধ্যে দূরত্ব কত হবে? কেন্দ্রের দূরত্ব হবে বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বিয়োগফল, তার মানে 3.5 মাইনাস 2 সেমি, তার মানে 1.5 সেমি। এটার উত্তর, তার অপশান সি, উত্তর সি, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো পরবর্তী অঙ্ক, বির দাগে কী আছে? দেখো বির দাগে যেটা আছে, সত্য মিথ্যা বার করতে বলেছে একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি, ঠিক আছে, একটি বিন্দু পি, বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়, বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী, মানে অন্তস্থ কোনো বৃত্তের অন্তস্থ যদি একটা বিন্দু থেকে কি বৃত্তের স্পর্শ অঙ্কন করা যায়? তাই অঙ্কন করা যায় না, তাই বলছে বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়, তাহলে ঠিক বলেছে, সত্য, তাই এটা হবে সত্য, ঠিক আছে। তাই এটা লেখা আছে, এটা সত্য। এবার দেখো পরবর্তী অঙ্ক, পরবর্তী যেটা আছে, বলেছি একটা বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়। একটা বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়, এটা কি সত্য? যে কোনো একটা বৃত্তে, দেখো এই একটা বৃত্ত নিলাম, এবারে বলেছে এই বৃত্তের মতো একটা বৃত্ত ধরো, ঠিক আছে, এই বৃত্তের বলছে নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল, কোনো একটা সরলরেখা ধরো, একটা সরলরেখা আছে, তার সমান্তরাল কতগুলো স্পর্শক 2-এর অধিক, এই একটা স্পর্শক এই আঁকতে পারি, আটটা স্পর্শক এই, আর এর সমান্তরাল কি আরও আঁকা যায়? এর সমান্তরাল স্পর্শক আর আঁকা যাবে না, মানে দুটো বিন্দুতে দুটো ছাড়া আর আঁকা যাবে না, ঠিক আছে। তুমি দেখো কোন দিকটা, যদি এদিকটা আঁকো তার সমান্তরাল হবে না, এদিকটা আঁকো তার সমান্তরাল হবে না, যেখানে যেদিকটা আঁকো না কেন আর সমান্তরাল হবে না, হয় এবারে কি এর উপর দিয়ে চলে যায়, মানে সেই একই স্পর্শক, বোঝা গেল? তাহলে কোনো একটা বৃত্তের উপর দিয়ে, বৃত্তের পুরো নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায় বলেছে, কিন্তু এটা তাহলে মিথ্যা, তাহলে যায় না, তাহলে এটা কী হবে? এটা হবে মিথ্যা, ঠিক আছে। তাই লেখা আছে, দেখো এটা মিথ্যা। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, বলেছে এটা হচ্ছে 3 নম্বর, সি এর দাগে একটা হচ্ছে সি এর দাগে, 3 নম্বর না, সি এর দাগে এগুলো সব শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো কি বলেছে, একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে, সরলরেখাটিকে বৃত্তের ব্যাস বলে, কী হবে? ছেদক বলবে, ছেদ করেছে যেহেতু, তাহলে সেটাকে বলবো ছেদক। দেখো ভালো করে একটু বোঝো, ছেদক আর স্পর্শকের মধ্যে পার্থক্যটা বোঝো।
ধরো এই একটা বৃত্ত, ঠিক আছে, এই বৃত্তকে এই ছেদ করে, যেটাকে বলে ছেদক, ঠিক আছে। স্পর্শক কোণটা যেটা বৃত্তের এই বাইরে করে বৃত্তের উপরে একটা কোনো বিন্দু দিয়ে চলে গেলে তখন সেটা হয়ে যায় স্পর্শক। বুঝা গেল ছেদক আর স্পর্শকের পার্থক্য। মানে ছেদক একটা বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করতে পারে, সে সর্বোচ্চ, আর স্পর্শক কিন্তু একটা বিন্দুতে ছেদ করে, এটাই। এবারে পরবর্তী যে অঙ্কটা দেখো, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। সর্বাধিক সংখ্যায় যদি ছেদ বা স্পর্শ না করে তাহলে উত্তর হবে চারটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। সাধারণ স্পর্শক, ঠিক আছে, চারটে হবে সাধারণ স্পর্শ অঙ্কন। যদি সেটা ছেদ বা স্পর্শ না করে তাহলে সে বৃত্ত দুটি সাধারণ স্পর্শক যেটা হবে চারটে অঙ্কন করা যাবে। দেখে নাও কীভাবে চারটে করা যায়। এই ধরো দুটো বৃত্ত আছে, ঠিক আছে, এই দুটো বৃত্ত, এটা দেখো ছেদ করছে না, স্পর্শও করছে না, তাহলে এই ক্ষেত্রে একটা স্পর্শক এই দিক থেকে নেওয়া যায়, একটা স্পর্শক সাধারণ স্পর্শক মানে এরও স্পর্শ এর স্পর্শ এই দিক থেকে নেওয়া যায়, দুটো হলো। আর একবার এখান থেকে নেওয়া যায়, এইভাবে এই দিক থেকে, এই একটা তিনটে, আর একটা এটা হবে। এই স্পর্শটাকে বলা হয় তির্যক স্পর্শক, এটাকে সরল সাধারণ স্পর্শক বলে, তাই তো, সরল সাধারণ স্পর্শক। তাহলে কটা হলো? মোট চারটে, এর বেশি আর করা যাবে না। সর্বাধিক তাহলে চারটে স্পর্শক অঙ্কন করতে আমরা পারবো। বুঝা গেল? এবার পরবর্তী অঙ্কটা দেখো, দুটো বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে। এবার এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হলো ড্যাশ সাধারণ স্পর্শক। পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, বহিঃস্পর্শ করলে তার সাধারণ স্পর্শকটা কী হবে? সেটা সরল হবে না তির্যক হবে? দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে ইজিলি। বহিঃস্পর্শ করেছে, ধরো এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, তাহলে এখান থেকে যে স্পর্শকটা গেল সেটা কী হবে? এই স্পর্শকের দেখো, স্পর্শকের এপারে একটা বৃত্ত, এপারে একটা বৃত্ত, এইরকম স্পর্শকে কী বলা হয়? এরকম স্পর্শকে বলা হয় তির্যক স্পর্শক। যখন স্পর্শকের একই দিকে বৃত্ত দুটো থাকে তখন তাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক, এটাকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। বুঝে গেল? তাহলে এই বৃত্তটা হয়ে যাবে তির্যক। তো এখানে উত্তরটা হয়ে যাবে কি? তির্যক সাধারণ স্পর্শক, ঠিক আছে। এবার পরবর্তী যে অঙ্কটা আছে দেখুন, এবার পরবর্তী যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে সবই 2 নম্বরে, মানে সংক্ষিপ্ত প্রশ্ন যেটা সেটা, মানে পরবর্তী দাগের যে অঙ্কগুলো আছে 12 নম্বর দাগ, 12 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, বইটা কিন্তু পাশে রাখবে। বলছি প্রথম প্রশ্নটা হচ্ছে, বলছে পাশের এটা চিত্র দেওয়া আছে, পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র ও বি ও এ হচ্ছে বৃত্তের ব্যাস। দেখো চিত্রটা এখানে দেখো, এই চিত্র অনুযায়ী দেখো, চিত্রটা ভালো করে দেখো, দেখলে বুঝতে হবে। বৃত্তের কেন্দ্র বলেছে ও, আর বি ও এ বৃত্তের ব্যাস, বি ও এ, ঠিক আছে, বি ও এ বৃত্তের ব্যাস। আর বৃত্তের পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বর্ধিত বি একে টি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দুর যে স্পর্শকটা সেটা বি একে বর্ধিত করলে সেটা টি বিন্দুতে ছেদ করে। তাহলে পিবিওটা দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে পিটি এর মানটা নির্ণয় করতে বলেছে। পিটি এর মান সেটা কীভাবে করা হয়েছে দেখে নাও। যে ও কেন্দ্রীয় বৃত্তের ওপি ব্যাসার্ধ, তাই তো, ওপিটা ব্যাসার্ধ যা দেওয়া আছে সেটা আমরা লিখছি এখানে। ওপিটা ব্যাসার্ধ, ওপিটি স্পর্শক, তাই তো, ওপি ব্যাসার্ধ আর পিটিটা স্পর্শক, এটা আমরা পেয়েছি। তাহলে সেখান থেকে আমরা কী পাবো? ওপি লম্ব পিটি, তাহলে কী পাচ্ছি? ওপিটিটা হচ্ছে 90 ডিগ্রি, আর পিবিও দেওয়া আছে 30 ডিগ্রি, পিবিও 30, তাহলে বিপিও দেখো, বিপিও এই কোণটা দেওয়া 30 ডিগ্রি, তাই এই কোণটা কত হবে? 30 ডিগ্রি। তার কারণ কি? কারণ দেখো এইটা ওবি আর ওবি আর ওপি এটা তো বৃত্তের ব্যাসার্ধ, মানে এদের দৈর্ঘ্য সমান। তাই যখন দৈর্ঘ্য সমান হয় তাদের বিপরীত কোণগুলো সমান হয়, তাই এই কোণটা যদি যা হবে এই কোণটা তাই হবে, তাই লেখা আছে। তাই যেহেতু কারণটা কী দিয়েছে, ওবি আর ওপি বৃত্তের ব্যাসার্ধ সমান, তাই ওটা বিপিওটাও 30 ডিগ্রি, এটা পেয়ে গেলাম, ঠিক আছে। তারপরে দেখো, আর আমাদের চেয়েছে কোনটা, যে পিটিএ চেয়েছে, তার আগে দেখো বিপিটি, এই বিপিটি এইটা কত আমাদের বার করতে হবে। আমাদের চেয়েছে পিটিএ চেয়েছে, তাই তো, বার করে নিচ্ছি। বিপিটিটা কত? বিপিটি মানে হচ্ছে, বিপিটি মানে দেখো বিপিও এই কোনটা বিপিও, আর ওপিটি, তাই তো, বিপিও পেয়েছি কত? 30 ডিগ্রি,
আর ওপিটি পেয়েছি 90 ডিগ্রি, তাহলে এটা পেয়ে গেলাম 120 ডিগ্রি। ঠিক আছে, এবার এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো বিপিটি, এই ত্রিভুজটার ক্ষেত্রে তাহলে তিনটে কোণের সমষ্টিতে 180 ডিগ্রি, সেটাই আমরা করবো এখানে। পিবিটি আর বিপিটি মানে পি কোণ আর টি কোণের যোগফল কত? 180 ডিগ্রি হবে। এবার প্রত্যেকটা দুটোর মান দেওয়া আছে দেখো। পিবিটি তাই তো আমার দেওয়া আছে কি? পিবিটি মানে হচ্ছে পিবিও, যেটা পিবিও, তাই তো একই কোণ। পিবিও মানে তার এটা 30 ডিগ্রি। আবার দেখো যে বিপিটির মানটা পেয়েছি দেখো, বিপিটি এখন পেলাম 120 ডিগ্রি। আর পিটিবি, এই যে পিটিবি মানে হচ্ছে পিটিএ, তো একই তো, নামকরণ এইভাবে করলে হয় একই কোণ। তাহলে সেখানে পাশে লিখে দেওয়া হবে এই পিবিটি আর পিবিটি ও পিবিও, পিবিটি আর পিবিও এটা একই কোণ, এবং পিটিবি ও পিটিও সেটাও একই কোণ, তাই সে পাশেটা লিখে দেওয়া হয়েছে দেখো। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি পিটিএ সমান কী পেলাম? 150 থেকে 180 থেকে 150 বিয়োগ, এই দুটো যোগ 150, তাই বিয়োগ করলে কত হয়ে যাবে? পিটিএ পেয়ে গেলাম 30 ডিগ্রি। ওটা আমাদের জানতে চাই যে পিটিএর কোণটা কত, পিটিএর মান, সেটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। বুঝে গেল কীভাবে করা হলো? এইভাবে কিন্তু করবে। এবার চলো পরবর্তী অঙ্কটা। এবারে দেখো 2 নম্বর যে অঙ্কটা আছে, পাশের চিত্রে বলেছে এবিসি, দেখো চিত্র দেখো এবিসি একটি বৃত্তের পরিলিখিত মানে যে ওই যে বৃত্তটা আছে ওই বৃত্তের পরিলিখিত একটা ত্রিভুজ, তার মানে বৃত্তটা হচ্ছে ওই ত্রিভুজের ভিতরে থাকবে পরিলিখিত, এবং বৃত্তকে পিকিউআর বিন্দুতে স্পর্শ করে। আর যদি এপিটা 4 সেমি হয়, আর বিপিটা 6 সেমি হয়, আর এসিটা যদি 12 সেমি হয়, আর বিসিটা 1 সেমি, তাহলে এক্সের মানটা কত? ঠিক আছে, তাহলে বিসির মানটা কত বার করতে বলেছে। কীভাবে করবো দেখে না। দেখো ও কেন্দ্রীয় বৃত্ত, তাই তো, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু, এগুলো কোনটা বহিস্থ বিন্দু? এটা বহিস্থ বিন্দু, বিটা বহিস্থ বিন্দু, সিটা বহিস্থ বিন্দু। এটা লেখা আছে বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত যে স্পর্শক দুটো কী কী পাচ্ছি দেখো। একটা পাচ্ছি এপি, একটা এআর, এপি এআর। আর বি বিন্দুতে অঙ্কিত দেখো দুটো স্পর্শক পাচ্ছি, বিপি আর বিকিউ। আর সি বিন্দু থেকে অঙ্কিত যেটা বহিস্থ বিন্দু সি থেকে অঙ্কিত যেটা পাচ্ছি দুটি স্পর্শক, সিকিউ আর সিআর, তাই তো। তাহলে আমরা যে স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান হবে প্রত্যেকটা ক্ষেত্রে, এপি সমান এআর, বিপি সমান বিকিউ, আর সিকিউ সমান সিআর, এটা হয়ে গেল। আর মান দেওয়া আছে, এপি দেওয়া আছে 4 সেমি, তাহলে আর বিপি দেওয়া আছে 6 সেমি, আর এসিটা 12 সেমি, আর বিসিটা 1 সেমি, এটা দেওয়া আছে। সেখান থেকে আমরা এআরের দৈর্ঘ্যটা কত পেয়ে যাবো? এআরটা পেয়ে যাবো 4 সেমি, তাই তো, এআরটা 4 সেমি, আর বিকিউটা 6 সেমি, যেহেতু বিপি দেওয়া আছে বিকিউটা 6 সেমি। আর এসিটা কত দেখো, এসি এখান থেকে, এটা এসিটা হচ্ছে, এসিটা ভালো করে দেখো, এসি তো এখান থেকে এই পর্যন্ত, এসি মানে এআর প্লাস সিআর, তাই তো, তাই করা হয়েছে এআর প্লাস সিআর, এসিটা হচ্ছে এআর প্লাস সিআর। তাহলে সেখান থেকে সিআরের দৈর্ঘ্যটা আমার দরকার, এআরের দৈর্ঘ্যটা তো আগে পেয়ে গেছি, তাই তো, এআরটা 4 সেমি পেয়ে গেছি। সিআর সমান এসি মাইনাস এআর, এই এসির মানটা দেওয়া আছে তো 12 সেমি, তাই তো, এসিটা 12 সেমি, আর এআরটা 4 সেমি, তাহলে সিআরটা পেয়ে গেলাম 8 সেমি। তাহলে সিআরটা দেখো, এই সিআরটা পেয়ে গেলাম, আর এটা দরকার, সিআর পেয়ে গেল। এবারে দেখো সিকিউটা তাহলে 8 সেমি হবে, সিআর যদি 8 সেমি হয় তাহলে সিকিউটা 8 সেমি, দুটো সমান, সিআর সিকিউটা পেয়ে গেছি। আর বিকিউটা দরকার। আর বিসি থেকে কী পাচ্ছি দেখো, বিসি সমান তো বিকিউ প্লাস সিকিউ, তাই তো, বিকিউ প্লাস সিকিউ। সেখান থেকে দেখো বিকিউ প্লাস সিকিউ, আর বিকিউর মানটা তো আগে পেয়ে গেছি, বিকিউটা 6 সেমি, আর সিকিউটা এখানে পেলাম 8 সেমি, তাহলে 6 + 8 যোগ করলে কত? 14। তাহলে এক্সের মানটা কত? তাহলে এক্সের মানটা হয়ে গেল 14, ঠিক আছে, এক্স সমান তাহলে 14, বোঝা গেল। এক্স সমান 14 সেমি লিখবে না, এক্স সমান হলো 14, কারণ ওটা দেওয়া ছিল বিসি সমান 1 সেমি, তাহলে এক্সটা হলো 14, ঠিক আছে। যদি বিসি সমান কত বার করতে বলতো তখন 14 সেমি লিখতাম, ঠিক আছে। তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে এক্স সমান 14, ঠিক আছে, এইটা। এবারে দেখো, এবার পরবর্তী যে অঙ্কটা আছে দেখো, পরবর্তী অঙ্ক দেখো, ছবিটা দেখো, পরবর্তী অঙ্কের ক্ষেত্রে ছবিটা এটা দেখো। বলেছে পাশের চিত্রে, বইটা দেখলে বুঝতে পারবে, বইয়ে ছবি আছে। পাশের চিত্রে এবিসি কেন্দ্র বিশিষ্ট 3টে বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, ঠিক আছে, পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। দেখো
এ বি সি, একটা এ, একটা বি, একটা সি, কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। কোন কোন বিন্দুতে বহিঃস্পর্শ করেছে সেগুলোও দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, পি, পি কিউ আর আর এই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এবারে বলেছে বহিঃস্পর্শ করেছে। এবার বলেছে এ বিটা দেওয়া আছে 5 সেমি, বি সিটা 7 সেমি এবং সি এটা 6 সেমি। তাহলে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এ কেন্দ্র বিশিষ্ট ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে এইটা বা এইটা, যে কোনো একটা তো ব্যাসার্ধ, এই দুটোই ব্যাসার্ধ, তাই তো? বোঝা গেল? ওই ব্যাসার্ধর মানটা কত বার করতে হবে। তা চলো দেখা নেওয়া যাক এটা কী করে করা যায়। পাশে বইটা রাখবে। দেখো, চিত্র থেকে পাই এ কেন্দ্রীয় বৃত্তের এপি এ কিউ, এপি ও এ কিউ দুটি ব্যাসার্ধ, তাই তো? এপি এ কিউ দুটি ব্যাসার্ধ। আবার বি কেন্দ্রীয় বৃত্তের বিপি সিআর দুটি ব্যাসার্ধ, আর সি কেন্দ্রীয় বৃত্তের সিআর ও সি কিউ দুটি ব্যাসার্ধ, তাই তো? তাহলে ওই ব্যাসার্ধ দুটো সমান, তো একই বৃত্তের ব্যাসার্ধ মানে তো সমান। তাহলে ওই দুটো এপি সমান এ কিউ, বিপি সমান বিআর আর সিআর সমান সি কিউ হয়ে যাবে, ঠিক আছে। আবার এ ও বি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, এ ও বি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? এবি সেটা সমান 5 সেমি দেওয়া আছে। আর বি ও সি কেন্দ্রের মধ্যে দূরত্ব বিসি সেটা সমান 7 সেমি দেওয়া আছে। আর সি ও এ কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সি এ সেটা সমান 6 সেমি দেওয়া আছে। দেখো, তাহলে সেখান থেকে কী পাচ্ছি? এবি সমান কি? এবি সমান এপি প্লাস বিপি, তাই তো? দুটোর মধ্যে বহিঃস্পর্শ করেছে, তো মানে এপি প্লাস বিপি। আবার বিসি সমান কী পাচ্ছি? সিআর প্লাস বিআর, তাই তো? দুটো ব্যাসার্ধ যোগফল হবে, দুটো বৃত্তের ব্যাসার্ধ। আবার সি এর সমান ওরকম সি কিউ সমান এ কিউ। এই তিনটে সমীকরণ হয়ে যাচ্ছে, 1 2 3। এর তিনটে সমীকরণ কীভাবে সমাধান করছি দেখো। 2 থেকে 1 বিয়োগ করছি, বিয়োগ করলে দেখো বিপি আর বিআরটা কেটে যাবে। বিপি বিআর যেহেতু একই, তাহলে ওই দুটো কেটে গেল, পড়ে থাকলো কত? এদিকে সিআর মাইনাস এপি সমান বিসি মাইনাস এবি। এবারে আমরা কী করছি, এই যে এইটাকে আবার 4 নম্বর সমীকরণ দিলাম। আর এবারে কী করছি, 3 থেকে 4 বিয়োগ করছি। 3 নম্বর সমীকরণ থেকে ওই 4 সমীকরণ বিয়োগ করলে কী পাচ্ছি দেখো, এ কিউ প্লাস এপি পাবো। এ কিউ প্লাস এপি মানে সিআরটা কেটে যাবে, কারণটা কি, যে সিআর আর সি কিউটা একই, তাহলে কেটে গেল। তাহলে এপি এ কিউ প্লাস এপি হয়ে গেল, আর সিএ, আর এটা হয়ে যাবে সিএ মাইনাস বিসি প্লাস এপি হয়ে যাবে, মানে ওটা তো বিয়োগ করছি, মাইনাস বিসি প্লাস এপি। ব্যাস, এবারে দেখো এপি আর এ কিউ তো সমান, এপি এ কিউ সমান, তাহলে সেটা সমান ধরে নিচ্ছি এপি, যে কোনো একটা ধরে নিলাম, এপি ধরলাম। তা 2 ইন্টু এপি, এপি সমান, তাহলে এখানে কী হয়ে যাবে, ডান দিকে দেখো প্রত্যেকটার মান বসে যাবে। সি এর মান কত? 6 7, আর বিসির মান 7 সেমি, আর এবির মান 5 সেমি, তাই এখানে বসে গেল। তাহলে সেটা সমান পেয়ে গেলাম 4 সেমি। তাহলে 2 এপি সমান 4 সেমি, তাহলে এপির সাথে কত হবে? এপিটা পেয়ে গেলাম তাহলে 2 সেমি। তাহলে অতএব ও এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 2 সেমি। বুঝে গেল? আচ্ছা, এবার চলো পরবর্তী যে অঙ্কটা। পরবর্তী অঙ্কটা কী বলেছে দেখো। পরবর্তী যে অঙ্কটা বলেছে 4 নম্বর অঙ্কটা দেখো, বলেছে পাশের চিত্রে দেখো, বই চিত্র দেখবে। পাশের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বহিস্থ বিন্দু সি থেকে অঙ্কিত দুটি স্পর্শক বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করে, ঠিক আছে। আর বৃত্তের অপর একটি বিন্দু আরতে অঙ্কিত স্পর্শক সিপি ও সিপি ও সিকিউকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। তাহলে যদি সিপি সমান 11 সেমি হয় আর বিসিটা 7 সেমি হয়, তাহলে বিআরের দৈর্ঘ্যটা কত বার করতে বলেছে। কীভাবে করবে দেখো, কীভাবে এটা করতে হবে দেখে নাও। ছবি অনুযায়ী দেখবে, ছবিটা পাশে রাখো। দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু সি থেকে অঙ্কিত দুটি স্পর্শক সিপি সিকিউ, তাহলে সিপি আর সিকিউটা দৈর্ঘ্যটা সমান, তাই তো? এটা আমরা জানি, সিপি সিকিউ দৈর্ঘ্য সমান। আবার চিত্র থেকে কী পাই, যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু, দেখো এই চিত্র থেকে কী পাচ্ছি, বিটা হচ্ছে বহিস্থ বিন্দু বি থেকে অঙ্কিত দুটো স্পর্শক। এখান থেকে এটা কিন্তু বলে দেওয়া হয়নি, কিন্তু এদের স্পর্শকটা ছিল আর বিন্দু থেকে এ বিটা ছিল স্পর্শক। আর সেই স্পর্শক যখন এখানে ছেদ করেছে, ঠিক আছে, এখানে ছেদ করেছে, তখন সেটা দেখো, এটা একটা স্পর্শক হয়ে গেছে, এই বি বিন্দুতে অঙ্কিত এটা স্পর্শক হয়ে গেছে, এটাও স্পর্শক হয়ে গেছে, তাই না? এই বৃত্তের ক্ষেত্রে এটা স্পর্শক হয়ে গেছে। তাহলে বিভিন্ন দূরে স্পর্শ যদি হয়, তাহলে এর দৈর্ঘ্য যা এর দৈর্ঘ্য তাই হবে, তাই না? তাই লেখা হয়েছে। তাহলে বিআর সমান তাহলে হয়ে যাবে বি কিউ, ঠিক আছে। চিত্র থেকে এটা আমরা পাচ্ছি। সেখান থেকে বিকিউটা মানে কত? বিকিউ মানে হচ্ছে সি কিউ থেকে, টোটাল থেকে যদি আমরা বিসিটা বিয়োগ দিই, তাহলে এটা বিকিউ পাবো। তাহলে সি কিউ থেকে আমরা বিসিটা বিয়োগ দিচ্ছি,
আর সিকিউ মানে হচ্ছে সিপি, আমরা আগে পেয়েছি সিপি, আর বিসির মানটা তো দেওয়াই আছে, তাই তো, বিসির মান দেওয়া আছে। এবার সিপি আর বিসি, সিপির মান কত হয়েছে, সিপির মান বলেছে 11 সেমি, আর বিসিটা হচ্ছে 7 সেমি। তো সেখান থেকে বিয়োগ করলে কত, আর বিআরটা হবে 4 সেমি। বুঝে গেল? বিআরটা আমরা পেয়ে গেলাম। বিআরের দৈর্ঘ্য আমাদের জানতে চেয়েছিল, বিআরের দৈর্ঘ্যটা কত, বিআরের দৈর্ঘ্যটা কত, তাহলে বিআরটা পেয়ে গেলাম 4 সেমি, পেয়ে গেলাম। বোঝা গেল? আচ্ছা, চলো পরবর্তী যে অঙ্কটা। এগুলো খুব মানে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং অঙ্ক কিন্তু, ঠিক আছে, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই প্রত্যেকটা যে অঙ্কগুলো আমরা করলাম খুবই ইম্পর্টেন্ট। আর পরবর্তী যে অঙ্কটা আমরা করতে চলেছি, চলো, সেটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। পরবর্তী যে অঙ্কটা বলেছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি দেওয়া আছে, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। তাহলে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, দুটো আলাদা আলাদা বৃত্ত, একটা ব্যাসার্ধ 8, একটা 3, একটা বড় একটা ছোটো হবে, তাই তো। সেই হিসাবে দেখো ছবিটা আঁকা হয়েছে, একটা বড় বৃত্ত, একটা ছোটো বৃত্ত, একটা তার মানে 8 সেমি, একটা 3 সেমি তাদের ব্যাসার্ধ। আর তারা বলেছে তারা কিন্তু তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কিন্তু দেওয়া আছে 13 সেমি। তার মানে দেখো 8 আর 3 যোগ করলে কি তারা হচ্ছে না, তারা নিশ্চয়ই তারা পরস্পরকে বহিঃস্পর্শ বা অন্তঃস্পর্শ করছে না, তারা পরস্পর ছাড় আছে, তাই তো, মানে কোনো জায়গায় স্পর্শ করেনি বা ছেদও করেনি, তাই ছাড় আঁকতে হবে। তাই সেইভাবে আঁকা হলো। এবার আমাদের বার করতে হলো সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক মানে যে স্পর্শকটা আর একদিকে দূরবৃত্ত থাকবে, তাহলে এটা সরল স্পর্শক হতে পারে, আর এটা হতে পারে। দুটো স্পর্শকের দৈর্ঘ্য একই হবে, তাই না, যে দিকটা ধরি না কেন। এবারে তাহলে এটা সরল সাধারণ স্পর্শক এমএন, তা সেই কথাটা আমরা এখানে লিখে নিয়েছি, মানে কি এখানে এঁকেছি সেটা আমাদের লিখে নিতে হবে। দেখো যে পি কেন্দ্রীয় বৃত্তের এম বিন্দু ও কিউ কেন্দ্রীয় বৃত্তের এন বিন্দু থেকে অঙ্কিত একটি সরল সাধারণ স্পর্শক হলো এমএন, এবং বৃত্ত দুটির এম ও এন স্পর্শবিন্দু এই ব্যাসার্ধ হলো যথাক্রমে পিএম ও কিউএন। ঠিক আছে, আর পি কিউ হলো কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব। এইটুকু তো আমরা ধরে নিয়েছি, ব্যাস, মানে নামকরণ করেছি, সেই নামকরণগুলো কী করেছি বলে। তাহলে অতএব সেখান থেকে আমরা কী পাবো, সেখান থেকে আমরা পাবো পিএম লম্ব এমএন, তাই পাবো তো, পিএম লম্ব এমএন, আর কিউএন লম্ব এমএন। কিউএন তো লম্ব ব্যাসার্ধ, ওটা তা ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব হয়। এবং আরেকটা কী পাবো, যে পিএম সমান্তরাল কিউএন। এই যে পিএম এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা সমান্তরাল হবে কিন্তু, ঠিক আছে, পরস্পর সমান্তরাল। যখন এরকম বহিঃস্পর্শ এই সরল সাধারণ স্পর্শকটা এরকমভাবে থাকে, দুটো বৃত্তের সরল সাধারণ স্পর্শকের যে ব্যাসার্ধগুলো থাকে তারা হচ্ছে সবসময় পরস্পর সমান্তরাল হয়। এটা হচ্ছে একটা ধর্ম আছে, এটা মনে রাখবে, ঠিক আছে, সমান্তরাল হবে। তাহলে পিএম সমান্তরাল কিউএন এটা হবে। এবার আমরা কি করছি, যে কিউ বিন্দু থেকে দেখো, কিউ বিন্দু থেকে আমরা পিএম ব্যাসার্ধের উপরে একটা কী টানছি, সমান্তরাল এমএন স্পর্শকের সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করছি। দেখো এই এমএনের সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যা পিএম ব্যাসার্ধকে এ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, সেটুকু আমরা এখানে করলাম, দেখো এটা লিখেছি এ বিন্দুতে ছেদ করে। তাহলে অতএব যে আমরা ইয়েটা পাবো, দেখো ছবিটা দেখবে ভালো করে, ছবিটা কী পাচ্ছি, দেখো ছবি থেকে কী পাচ্ছি, এই যে চতুর্ভুজটা পাচ্ছি, এই চতুর্ভুজটা হয়ে যাবে কিন্তু একটা আয়তক্ষেত্র। কেন আয়তক্ষেত্র হবে, দেখো, কারণ যেহেতু এই চতুর্ভুজের ক্ষেত্রে দেখো এই কোণটা তো 90 ডিগ্রি, আর আমরা কী টেনেছি, যে এর সমান্তরাল এই সরল আটা কী টেনেছি, এটা সমান্তরাল এটা, তাই তো, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, আবার এটার সঙ্গে এটা সমান্তরাল টেনেছি। তাহলে এই যে একটা সামান্তরিক পেলাম, যে সামান্তরিকের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি, কোনো 90 ডিগ্রি, এটার কোনো 90 ডিগ্রি, মানে সেটা তখন পেয়ে যাবে আয়তক্ষেত্র হয়ে যাবে, তাই তো। আর আয়তক্ষেত্র যখন হয়ে যাবে তখন তাহলে এই কোণটা 90 ডিগ্রি তো হয়ে যাবে বললাম, তা হয়ে গেলে তাহলে এই কোণটার সঙ্গে 90 ডিগ্রি, তাই হয়েছে, তাই লিখেছি এখানে দেখো। তাহলে অতএব পেয়ে যাচ্ছি আমরা যে পি এ কিউটা 90 ডিগ্রি। আর পি এ কিউ 90 ডিগ্রি মানে যে ত্রিভুজটা এপি কিউ ত্রিভুজটা, তাহলে সেটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, তাই তো। আবার দেখো যেহেতু এটা আয়তক্ষেত্র, আবার কিউএন সমান এ এম, দুটো বাহুটা, এবং এ কিউ আর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্যটা সমান, এ কিউ সমান এমএন হয়ে যাবে, তাই তো। তাহলে সেখান থেকে দেখো এপিটা কত, এপিটা দেখো, এপিটা হবে পিএম মাইনাস এম, এপিটা হয়ে যাবে পিএম মাইনাস এম, তাই তো, এপিটা পিএম মাইনাস এম। আর এম মানে তো আবার কিউএন, এম মানে কিউএন, এইটা এম মানে কিউএন, তাহলে সেখান থেকে এম এর জায়গায় এটা কিউএন বসে গেল, ঠিক আছে। তাহলে এবারে মানগুলো বসে দেখো, পিএম সমান তো 8 সেমি দেওয়া আছে, আর কিউএন মানে তো 3 সেমি, মানে ওটা ব্যাসার্ধ দেওয়া আছে তো, ওগুলো তো ব্যাসার্ধ,
বিয়োগ করলে কত হচ্ছে, এপিটা হয়ে গেল, পেয়ে গেলাম 5 সেমি। তার মানে ওই যে ত্রিভুজটার একটা ত্রিভুজটার লম্বটা পেয়ে গেলাম, ত্রিভুজটার লম্ব পেয়ে গেলাম, এপিটা ওই যে ত্রিভুজটা পেয়ে গেছিলাম এপি কে ত্রিভুজ, তার লম্বটা এপিটা 5 সেমি পেয়ে গেল। এবার সমকোণী ত্রিভুজ এপি কিউ এর ক্ষেত্রে আমরা কী জানি যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার, তাই পি কিউ স্কোয়ার সমান এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। এখানে পাশে তোমরা লিখে দিতে পারো পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে, সেটাকে জায়গা নিয়ে বলে আমার লেখা হয়নি, তোমরা লিখে দিতে পারো। তারপরে সেখান থেকে আমাদের দরকারটা হচ্ছে এ কিউটা দরকার, তাহলে এ কিউ স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার মানে এপি স্কোয়ার, সেখান থেকে এ কিউ স্কোয়ার সমান পি কিউ মানে 13 আর এপি মানে 5 সেমি, তাহলে এটা বর্গ সেমি, সেখান থেকে 144, আর তাহলে এ কিউটা হয়ে গেল 12 সেমি। এ কিউটা কত পাবো, দেখো এ কিউটা পেয়ে যাবো 12 সেমি, তাই তো। এ কিউটা 12 সেমি, এ কিউ মানে কি, এ কিউ মানেই তো এমএন, তাই তো। এ কিউ সমান তো এমএন, এখানে প্রমাণ করেছি আমরা এ কিউ সমান এমএন, তাহলে আমাদের স্পর্শকের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 12 সেমি। তাহলে অতএব শেষে লিখে দেবো, অতএব যে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হলো 12 সেমি। বোঝা গেল কীভাবে করা হলো। এগুলো কি যে তোমাদের অনেক স্কুলে দেখেছি ছাত্ররা বলে যে স্যার এইভাবে কিন্তু এত সুন্দর করে বুঝিয়ে দেয় না, তারা যারা আমার কাছে পড়ে তারা এরকম বলে যে স্যার এরকম আপনি যেভাবে বোঝালেন এ বুঝে দেয় না, তারা শুধু ওই একটা এই বিন্দু থেকে, এই যে ছবিটা আছে, তারা কি করে এই বিন্দু থেকে একটা রেখা টেনে দেয়, রেখা টেনে দিয়ে বলে দিলে এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এই রেখা টানলে কি সেটা সমকোণী ত্রিভুজ হয়, সেটা তো যুক্তিদের ছাত্রদেরকে বোঝাতে হবে। তোমাদের মনে কী প্রশ্ন আছে সেটা একটু ভেবে দেখো। আমি ধরো এখান থেকে রেখা টেনে দিলাম, রেখা টেনে দিলেই কি এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে? যে যদি এটা যদি এইটা কি সমান্তরালকে, অনেকে কী করে যে পিএম আর কিউ এর এটা যে সমান্তরাল সেটা আগে বলেও না, কিন্তু কী জন্য সমান্তরাল সেটা তো বলে না, সেটা বিস্তারিত বলার দরকার নেই, শুধু এটুকু বলে দিয়ে দেওয়া তো দরকার, সেটুকুও বলে না যে এটা সমান্তরাল। এটা সমান্তরাল হলেই তবেই কিন্তু এটা এই আমি এখান থেকে সমান্তরাল টানলাম সেই কথাটাও বলতে হবে যে সমান্তরাল টানা হলো, তবে এটা একটা আয়তক্ষেত্র তৈরি হবে। কেন আয়তক্ষেত্র তৈরি হবে এটাও বলতে হবে, যে এটা 90 ডিগ্রি হয় তাই এটা আয়তক্ষেত্র তৈরি হবে। এই জিনিসগুলো উল্লেখ না করলে তাহলে তো এইটা যে সমকোণী ত্রিভুজ কী করে হচ্ছে সেটা তো বলা যাবে না। আর এটা সমকোণী ত্রিভুজ না হলে তো তুমি এর মানটা বার করতে পারবে না, তাই না। সেভাবে এই যেভাবে আমি বলেছি এই কথাটুকু অন্তত বলতে হবে, বললে অঙ্কটা সম্পূর্ণ হলো। না হলে তুমি এইভাবে রেখা টেনে দিলে, রেখা টেনে দিয়ে এখানে সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী এটা মান বার করলে করে দিলে না, তুমি হয়তো উত্তরটা পেয়ে গেলে, কিন্তু এটা কী করে হলো না যদি কোনো স্যার জানতে চায় কী করে হলো, তখন তো বলতে পারবে না, তাই না। আর সেভাবে না লিখলে বলে তুমি এটা কোথাতে পেয়েছো, অন্য খাতা থেকে করেছো এরকম বলবে। তুমি সেই অনুযায়ী যুক্তি, আমি যেভাবে করেছি যুক্তি অনুযায়ী সব কিছু তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। তাহলে এই ছিল আজকের যে অঙ্কগুলো। যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই তোমরা একটু লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিও, আর যারা জানে না এখনও পর্যন্ত তাদের যদি শেয়ার করতে পারো তাদের কাছে তোমাদের বন্ধুদের। আর তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিও। আমাদের এখানে কি হয় যে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়, ঠিক আছে, খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়। তোমরা দেখতেই পাচ্ছ, ভিডিওগুলো যদি ফলো করে দেখবে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো।